সারাবেলা সারাবেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গত পর্বে আমরা কথা বলছিলাম আমাদের বীর মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমেদের সঙ্গে, যিনি বীর বিক্রম। সেদিন আমরা তার শৈশব থেকে শুরু করে ছাত্রজীবন এবং কর্মজীবনের অনেক কথাই শুনেছিলাম, কিন্তু সবচেয়ে বড় যে অধ্যায়টুকু অর্থাৎ মুক্তিযুদ্ধ, তার সব কথাটা আমরা শুনতে পারিনি সময়ের স্বল্পতার কারণে। আজ আমরা বাকি কথাগুলো শোনার জন্য তাকে আবার আমন্ত্রণ জানিয়েছি। সেদিন আমরা শেষ করেছিলাম 16ই এপ্রিল পর্যন্ত, যেখান থেকে তারা যাত্রা করেছিলেন বৈদ্যনাথ তলার উদ্দেশ্যে। সেখান থেকে আমরা আবার আজকে শুরু করব। মাহবুব ভাই, আবারও ধন্যবাদ আপনাকে যে আপনি আবার আমাদের সময় দিলেন এবং অসম্পূর্ণ কাহিনী সম্পূর্ণ করার জন্য আপনি আজকে আবার সময় দিয়েছেন। তো আমরা শুরু করি যে আপনি এবং জনাব তৌফিক এলাহি চৌধুরী আপনারা দুজনে মিলে রওনা করলেন বৈদ্যনাথ তলার দিকে, কারণ ওনারা সংবাদ পেলেন যে সেখানে বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করবে। তো আমরা সেখান থেকে ধন্যবাদ আপনাকে নূর ভাই। 16 তারিখ এপ্রিল মাসের রাতের বেলা ঝড়ঝঞ্ঝা মাথায় নিয়ে আমরা বেতাই বিওপিতে এসে পৌঁছেছিলাম। আমাদের সঙ্গী সাথী সকল যোদ্ধা সহ সকল বিভিন্ন থানা থেকে, ট্রেজারি থেকে টাকা পয়সা, সোনা গয়না সব। তৌফিক যখন বলল যে আজকে এই খুব তাড়াতাড়ি যেতে হবে আবার মেহেরপুরে ফেরত, কারণ বৈদ্যনাথ তলায় দেশের সরকার শপথ গ্রহণ করবে, তখন স্বাভাবিকভাবে আমি অত্যন্ত উৎফুল্ল হয়েছিলাম। তোমরা যাই হোক, আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম 10:30টার দিকে হবে, এবং আমাদের ওই স্থানটাতে একটা বেশ বড় ধরনের কর্মকাণ্ড চলতেছিল। একটা স্টেজ তৈরি করা হচ্ছিল এবং সেখানে একটা আপনার বাংলাদেশের তৎকালীন পতাকা, সেই সূর্য এবং মানচিত্র সহ ওই পতাকা একটা লাগানো ছিল বংশধরদের সঙ্গে। পাশেই আপনার ওই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের রিহার্সাল হচ্ছিল। ওইখানে এটা নেতৃত্ব ওই এলাকারই একটা ছেলে ছিল, সেন্টু নাম, ওর সঙ্গে আরও যুবকরা মিলে গানটা গাচ্ছিল। সেখানে কখন হঠাৎ আপনার আসম আব্দুর রব এসে উপস্থিত, সেও ওদের সঙ্গে গানের রিহার্সাল করা শুরু করছে। 11টার দিকে অনেকগুলো গাড়ি আপনার ওই সীমান্ত ঘেঁষেই আপনার একসঙ্গে এসে পৌঁছলো। এই গাড়ি থেকে সৈয়দ নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব, মনজুর আলী সাহেব, কামরুজ্জামান সাহেব, ওসমানী সাহেব, মান্নান সাহেব, ইউসুফ আলী সাহেব, অনেক লোক, এবং এদেরকে সঙ্গে করে নিয়ে এসছেন কিন্তু আপনাদেরই এলাকার এই আমিনুল হক বাদশাহ, আচ্ছা, কুষ্টিয়ার। ও তখন কিন্তু বঙ্গবন্ধু প্রেস সেক্রেটারি। ও এবং যারা নেতৃবৃন্দ ছিলেন তারা সবাই আসলেন, অনেক সাংবাদিক এলো। তো আমি ওখানে ঘুরে ঘুরে দেখছিলাম। আমি দেখলাম বেশ স্বাস্থ্যবান কিছু লোকজন ঘোরাফেরা করতেছে আপনার সাদা কাপড়ে। তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে ওয়াই ইউ আর হিয়ার। তো বললো যে দেখো, এখানে আমরা একটু সিকিউরিটির বন্দোবস্ত করেছি, যাতে এখানে কোনো রকম আক্রমণ হলে কোনো অসুবিধার সৃষ্টি না হয়। এর মধ্যে তৌফিক দৌড়ে আসলো আমার কাছে, এসে বললো যে ওসমান ভাইয়ের আসার কথা ছিল, উনি তো আসলেন না, এখন গার্ড অফ অনার কী করে দিব। আমি বললাম যে গার্ড অফ অনার দিতে হবে, তুমি কোনো চিন্তা করো, আমি তো পুলিশের লোক, আমি গার্ড অফ অনার দিয়েছি এবং নিয়েছি, সুতরাং এটা আমাকে 5 মিনিট সময় দাও, আমি গার্ড অফ অনারের জন্য তৈরি হয়ে যাই। তা আমি, আমার সঙ্গে 3-4টা পুলিশের লোক ছিল আমার গাড়িতে, তাদেরকে এবং আশেপাশে যারা আনসার ছিল, বিভিন্ন কাজে ডিউটিতে ছিল বা দাঁড়িয়ে ছিল, আমি ডাকলাম যে তোমরা আসো। ওদের সবাইকে ডাকার পরে সব মিলিয়ে 15-16 জন হবে। ওদেরকে আমি আমার কায়দায়, মানে মিলিটারি কায়দা বলবো যে আপনার ডিসিপ্লিন করার জন্য 2 লাইনে দাঁড় করে তারপরে আপনার এই 5 মিনিট একটু ট্রেনিং দিলাম। এর মধ্যে সমস্ত নেতৃবৃন্দ কিন্তু অলরেডি মঞ্চে চলে আসছেন, তারা তাদের কাজ করতেছেন। তো আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। আমি 5 মিনিট পরে তৌফিককে ডেকে বললাম যে আমি এখন প্রস্তুত, তুমি বললেই আমি গার্ড অফ অনার দিয়ে দিতে পারবো। তো ও তখন সবাইকে আবার ঠিকঠাক মতো নামিয়ে দিয়ে শুধু এই সৈয়দ নজরুল ইসলাম সাহেবকে ওখানে দাঁড় করালেন, আর তার পাশে এসে দাঁড়ালেন ওসমানী সাহেব। ওসমানী সাহেব এসেছিলেন কিন্তু এমনি সাদা কাপড় পরে, কিন্তু ওই ঘটনা যখন ঘটবে তখন উনি আবার কাপড় টাপড় বদলে আপনার খাকি কাপড় পরে ওখানে চলে সামরিক পোশাক পরে আসতেন। একটু পেছনে ওই যে মঞ্চের বাইরে পেছন দিকে তাজউদ্দিন সাহেব দাঁড়িয়েছিলেন। গার্ড অফ অনারটা
দেওয়ার প্রয়োজন ছিল এই জন্য যে আমাদের একটা দেশ অলরেডি স্বাধীনতার জন্য লড়াই করতেছে, আমাদের একটা পতাকা আছে, আমাদের একটা জাতীয় সঙ্গীত আছে, আমাদের এই দেশটাকে রক্ষা করার জন্য যে সরকারের পক্ষে সমস্ত জনগণের সঙ্গে হাতিয়ারধারী সশস্ত্র সংগ্রামী সবগুলো মানুষ আছে, এইটাও আপনার একটা দেখানোর ব্যাপার ছিল পৃথিবীর সামনে। প্রেসিডেন্ট সাহেব যখন একা দাঁড়ালেন তখন আমরা ওই আপনার জাতীয় সঙ্গীত বেজে উঠল। জাতীয় সঙ্গীত যখন হলো তখন প্রেসিডেন্ট সাহেব ওখানে গিয়ে পতাকাটা তুললেন। তখন পতাকাটা তুলছিলেন তখন ওইখানে যারা ছিল তারা সবাই আপনার সমস্ত দিক বিদিক বিদীর্ণ করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছিল। এর মধ্যে আমরা ওই প্রেজেন্ট টার্মস করলাম। তা আমার গায়ে যত শক্তি ছিল সেই শক্তি দিয়ে প্রেজেন্ট টার্মস বলে সবাইকে আপনার ওই সঙ্গীত উঁচু করে দাঁড় করিয়ে তারপরে আমি নিজে স্যালুট দিলাম। মিনিট দুয়েক আমরা ওই অবস্থায় থাকলাম। এরপরে আমি কয়েক কদম সামনে গিয়ে প্রেসিডেন্ট সাহেবকে বললাম যে গার্ড ইজ রেডি ফর ইয়োর ইন্সপেকশন। তো উনি তখন মঞ্চ থেকে নেমে আসলে আমি ওনাকে পাশে করে এনে আপনার আমাদের যারা দাঁড়িয়েছিল তাদের সামনে দিয়ে মাঝখান দিয়ে ঘুরিয়ে ওনাকে আবার মঞ্চে পৌঁছে দিলাম। এই যে সময়টা এই কয়েক মিনিট এর মধ্যে যেটা দেখলাম সেটা হলো যে আপনার অনেক ছবি উঠলো, আমার চোখ ঝলসে গেল, এরকম একটা অবস্থা। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরে এই শপথ অনুষ্ঠানটা এইটা শেষ হওয়ার পরে যে ঘটনাগুলো ঘটেছে ঐতিহাসিকভাবে ইম্পর্টেন্ট সেটা হলো তাজউদ্দিন সাহেব বক্তৃতা শেষ করে বললেন যে আজকে থেকে এই বৈদ্যনাথ তলার নাম হবে মুজিবনগর। আর একটা কথা বললেন যে আজ থেকে বাংলাদেশের লড়াইয়ে যুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল এম.এ.জি. ওসমানী। আরেকজনকে পরিচয় করে দিলেন নুরুল কাদের খানকে, উনি আমাদের সংস্থাপন সচিব। এই পর্বটা শেষ হওয়ার পরে আপনি এই পর্ব পরে আমি যুদ্ধে, হ্যাঁ অবশ্যই যুদ্ধে কোথায় গেলেন? এটা ওই দুপুরবেলায় আমরা এই কর্মকাণ্ড শেষ হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম আবার বেতাই ফেরত গিয়ে আমরা প্রথমে চলে গেলাম বেনাপোলে। তখন কাগজপুকুর নামে একটা জায়গা ছিল, সেখানে একটা লড়াই চলতেছিল। কিন্তু আমরা যেদিন গেলাম সেদিন ওই বেনাপোলে আপনার একজন ব্রিটিশ এমপি এসেছিলেন, পিটার শোর সম্ভবত, এবং তাজউদ্দিন সাহেব এসেছিলেন। ওনরা আমাদের সেক্টর কমান্ডার তখন কিন্তু আপনার আবু ওসমান চৌধুরী, ওনাকে নিয়ে ওইখানে যখন বৈঠক করতেছিলেন তখন 10টা হবে সকালবেলা। এর মধ্যে আপনার সামনে অনেক গোলাগুলি হচ্ছে, শুরু হয়ে গেছে লড়াই, মানে পাকিস্তান আর্মি আমাদের পজিশনে অ্যাটাক করছে। যারা পেছন দিকে ছিলাম ওনাদেরকে তাড়াতাড়ি আপনার এই সীমান্তের ওপারে পৌঁছে দিয়ে ওনাদেরকে বললাম আপনারা চলে যান। আমরা একটু সামনে গেলাম, সামনে গিয়ে দেখলাম যে আপনার পাকিস্তান আর্মি মোটামুটি আমাদের পজিশনটা অ্যাটাক করে লণ্ডভণ্ড করে দিছে। ওইখান থেকে রিট্রিট করলাম যে আর থাকা যাবে না। এরপরে আপনার আমরা ওই বেনাপোল এলাকায় তাঁবু গেড়ে থাকি। আপনাদের বন্ধু বেনু, তারপরে আলী জাকের, ওদের বন্ধু লিটু, এরকম বহু লোক কিন্তু ওইখানে আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল এবং তারা প্রথমে গিয়েছিল যুদ্ধ করার জন্য। তো প্রথম কয়েকদিন যুদ্ধ দেখার পরে যখন একটু ভয়াবহ অবস্থা হলো তখন ওরা বললো যে আমরা যুদ্ধ করবো না, আমরা দেখি কলকাতায় যাই। তো কলকাতায় গিয়ে তো জানেন ওরা বিশাল কাজ করেছে। ওইখানে যে অবস্থাটা ছিল তখন মানে আমাদের ভার্চুয়ালি আমাদের সঙ্গে শুধু সোলজার আর আমাদের নিজেদের গাড়ি ঘোড়া যে কটা ছিল সেই, আর থাকারও ব্যবস্থা নেই, শুধু সম্পদের মধ্যে ওই আপনার 2 ট্রাক টাকা। পরে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করি কলকাতায় মনসুর আলী সাহেবের কাছ থেকে খবর আসে যে তোমরা টাকাগুলো আমাদের এখানে পৌঁছে দাও। তো তখন ওইখানে ছিল আপনার 4 নম্বর বালু হক নদী, সেইখানে মনসুর আলী সাহেব থাকতেন, তার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ফাংশন করতো ওইখানে, এবং আসাদুজ্জামান সাহেব তখন ছিলেন অর্থ সচিব। তো উনি আবার এই টাকাগুলো গুনে সোনা সব হিসাব করে আমাদের কাছ থেকে রিসিট, মানে আমাদের একটা রীতিমতো বাংলাদেশ সরকারের সেই ছবিওয়ালা আপনার একদম অরিজিনাল যে লেটার হেড, সেই লেটার হেড উনি আমাদের একটা রিসিট দিয়েছিলেন। সেই অরিজিনাল রিসিটটা আবার আমি আর তৌফিক ফেরত আসার পরে আমরা জাতীয় জাদুঘরে জমা দিয়েছি, এটা আছে মুক্তিযুদ্ধ জাদুঘরে আছে।
যাই হোক, আপনার এই টাকা পয়সা জমা টমা দেওয়ার পরে কলকাতায় গেলাম আমরা। কলকাতায় আপনার আলী জাকেরের এক নানা বাড়ি আছে, সেইখানে থাকলাম 2 রাত। ডেটটা হবে 25-26 তারিখ হবে। ওইখানে গিয়ে আমাকে জয় বলল যে তুই একটা বিশাল কাম করছস, দেখ তোর ছবি আসছে বিশাল, গার্ড ওই গার্ড অফ অনারের ছবি, শুধু আমার ছবিটা, এবং নিচে লেখা ইউথফুল সোলজার গিভিং গার্ড অফ অনার টু দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এইটা দেখার পরে আমি বুঝলাম যে আমি একটা বিশাল কাজ করে ফেলছি, এটা সারা দুনিয়াতে চলে গেছে। তো আই ওয়াজ ভেরি হ্যাপি, আই ওয়াজ ভেরি প্রাউড যে আমি আসলেই একটা বিশাল কাজ করেছি। ওইখান থেকে পাঠিয়ে দিল আপনার একদম শেষের দিকে, এপ্রিল মাসের 27-28 তারিখে আমাকে পাঠিয়ে দিল, পোস্টিং করে দিল সাতক্ষীরাতে। সাতক্ষীরা, আচ্ছা। আই ওয়াজ পোস্টেড অ্যাজ সাতক্ষীরা সাব সেক্টর কমান্ডার। কিন্তু আমি যখন গেলাম তখন আপনার ওখানে সালাউদ্দিন নামে আমার আরেক বন্ধু ছিল, হি ওয়াজ ক্যাপ্টেন সালাউদ্দিন, চট্টগ্রাম তার বাড়ি, এখনও বেঁচে আছে আল্লাহর রহমতে। সে ওইখানে আপনার পজিশন করে আপনার ডাগা পজিশনে ছিল, মানে ওইখানে যে ভোমরা বাঁধটা ছিল সেই বাঁধটা বেশ উঁচু বাঁধ। এই উঁচু জায়গা থাকাতে আমার আর্মির একটা মানে সবসময় একটা আপনার বলতে গেলে একটা গ্রামার আর্মির যে হায়ার প্রোটেকশন, বিকজ হায়ার পজিশন গিভস ইউ এ লট অফ অ্যাডভান্টেজ। পাকিস্তান আর্মি কিন্তু অলরেডি চলে আসছে সাতক্ষীরাতে, এবং সাতক্ষীরা শহরে তারা তাদের পজিশন এন্ট্রেন্স করেছে, বাংকার করেছে, ইত্যাদি ইত্যাদি, বেশ মোটামুটি শক্ত অবস্থানে আছে। এবং 9th পাঞ্জাব রেজিমেন্ট ওইখানে আপনার অবস্থান নিয়েছে। 28 তারিখ সকালবেলা, এই ধরেন রাত 3টা-4টা হবে, মে মাসে হঠাৎ আপনার ওই রাত্রিবেলা ওই আক্রমণ করার সময় সাধারণত আপনার ওই ভেরি লাইট বলে, মানে ভেরি লাইট ফায়ার করে ওরা জায়গা দেখে নেয় কোথায় কে পজিশনে আছে। হ্যাঁ, তো ওইটা হঠাৎ ফোটা শুরু করলো। তখন সালাউদ্দিন চিৎকার করে বললো পাকিস্তানরা প্রি ডন অ্যাটাক করবে, তোমরা যার যার ট্রেঞ্চে চলে যাও। হলো কি আপনার ডনটা আস্তে আস্তে সকাল 9টা-10টার মতো হয়ে গেল। তা আমাদের যখন 10টার মতো অবস্থা, তখন আমাদের ওই পজিশনটা তখন ডান দিকে ছিল বিশাল পাটক্ষেত, বড় বড় এত উঁচু উঁচু পাটক্ষেত, আর বাঁ দিকে ছিল একটা খেজুর বাগান। তো ওদের আসতে হলে হয় সোজা রাস্তা দিয়ে আসতে হবে আমাদের চোখের সামনে, আমরা তো আপনার হায়ার পজিশন আছে, গুলি করলে মরবে, অথবা ওদের ওই পাটক্ষেতের মধ্যে দিয়ে অথবা খেজুর বাগানের মধ্যে দিয়ে আসতে হবে। তো মোটামুটি আমরা পজিশনে ছিলাম। তখন ওরা 10টার সময় আপনার অ্যাসল্ট করে, একদম আপনার ওই ডান দিকে যে আপনার এই পাটক্ষেত, সেই পাটক্ষেতের মধ্য দিয়ে এসে আমাদের একদম পজিশনের 10-15 গজের মধ্যে যখন চলে আসে, তো জব্বার যখন ওদের দেখতে পেল তখন হি স্টার্টেড হিজ মেশিন গান ফায়ার। ফলে ওইখানে আপনার স্তব্ধ হয়ে গেল, লোকজন মারা গেল, ওরা আবার রিট্রিট করে চলে গেল। এই আধা ঘন্টা এখানে চলতেছে। এর মধ্যে আবার ওই বাঁ দিকে খেজুর বাগানে একই অবস্থা, খেজুর বাগানের মধ্য দিয়ে একদম আমাদের পজিশনের কাছে চলে আসছে। দুদু মিয়া নামে একটা শক্তিশালী বিশাল একটা ইপিআরের লোক ছিল, ও আমার সঙ্গে ঘোরাঘুরি করতেছিল। ওইখানে দাঁড়িয়ে দুদু মিয়া 3-4টা আপনার 2-inch মর্টার মারল। তো মারার পরে ওইখানটা আবার স্তব্ধ হয়ে গেল। মারা গেছে কি গেছে না সেটা আল্লাহ যায়, কিন্তু তারা আবার ওইখান থেকে ক্রল করে একদম পেছনে চলে গেল। এরপরে আপনার দুপুরবেলা 2:30-3টার দিকে একদম রাইফেল আপনার এরকম হিপ পজিশনে ধরে সোজা চলে আসতেছে। ওরা যখন আসলো ব্যাটল পজিশনে, তখন আমরা সবাই আবার জয় বাংলা বলে যত হাতিয়ার ছিল সব, তো ওই নিচে থাকার কারণে তারা খুব একটা সুবিধা করতে, সামনে অনেক লোক মারা গেল, ওদের লাশ টাশ ফেলেই ওরা পেছন দিকে হটে গেল। আর আমাদের লোকরা আপনার 2-3টা ছেলে, ওদেরকে আমরা হ্যান্ড গ্রেনেড দিয়ে ট্রেনিং দিয়ে রেডি করেছিলাম। ওরা আমাদের গুলি হ্যান্ড গ্রেনেড সব মারতেছে। এর মধ্যে একটা হ্যান্ড গ্রেনেড আপনার ট্রেঞ্চের মধ্যে ফেটে গেছে। সেই ট্রেঞ্চটা লাকিলি আর আল্লাহকিলি আমি বসাচ্ছিলাম। তো কেমনে করে আমি জানি না, আমার ডানে একটা ছেলে বাঁয়ে একটা ছেলে মারা গেল, আমার কিন্তু কিচ্ছু হয়নি। মানে ইট ওয়াজ মানে গিফট অফ গড, মারা যেতে পারতাম। যাই হোক, ওই যুদ্ধে ওদের হতাহত এত বেশি হয়েছিল যে ওরা আপনার পুরো কন্টিনজেন্ট নিয়ে পাকিস্তানে চলে গেছে। 9th পাঞ্জাব রেজিমেন্ট আর বাংলাদেশে থাকে নাই। এই ঘটনাটা ঘটার পরে আমাদেরকে দেখতে এলেন জেনারেল ওসমানী আর তাজউদ্দিন সাহেব।
আমরা এত বিশাল একটা হিরোইক কাজ করেছে আমাদের উৎসাহ দেওয়ার জন্য। এসে ওনরা আমাদেরকে মানে ইনডাইরেক্টলি আমার সেক্টর কমান্ডারকে সঙ্গে নিয়ে এসেছিলেন, ওনারা আমাদের বলে গেলেন যে তোমরা এইভাবে লড়াই টড়াই করতে পারবে না, তোমাদের পেছনে যেতে হবে। তো আমাদের হুকুম দিয়ে গেল যে তোমরা ওইখান থেকে উইথড্র করে চলে যাও। আমাদের তখন খুব খারাপ লেগেছে যে এখন হঠাৎ আমরা এত বিশাল একটা বিজয় ঘটালাম, তারপরে আমাদের উইথড্র করে জায়গা ছেড়ে দিতে বলতেছে। পরে আমাদের ওসমান সাহেব এসে বললো যে এখন থেকে গেরিলা লড়াই হবে আর সারা দেশে রিঅর্গানাইজেশন হবে। হ্যাঁ, আবু ওসমান চৌধুরী, সারা দেশে রিঅর্গানাইজেশন হবে। কিন্তু কমান্ডার এই খবর দিয়ে গেছে আমাদের ফ্রন্টাল ব্যাটল হবে না। এই কথা বলার পরে তা বললো আমরা কোথায় যাবো, বললো যে পেছনে একটা জায়গা ঠিক করে দেওয়া হয়েছে, ইটিন্ডা নামে একটা ইছামতি নদী, তার একটা ঘাট আছে ওইখানে। পেছনে চলে যাওয়ার পরে আপনার প্রতিদিনই আমাদের কোনো না কোনো একটা না প্রায় 8-10টা করে আপনার পার্টি ভেতরে চলে যেত এবং সারা রাত কিছু না কিছু করতো। আর কিছু না পারলে পথের উপরে আপনার ওই পথের নিচে এন্টি ট্যাঙ্ক মাইন বসিয়ে চলে আসতো এবং সেই এন্টি ট্যাঙ্ক মাইনে বেশ কিছু আপনার পাকিস্তানি ট্রাক উড়ে গেছে। এই সমস্ত খবরাখবর আমরা সিচুয়েশন রিপোর্টে বিভিন্ন সময় দিয়েছি। জুলাই মাসের শেষের দিকে আমাকে বলা হলো যে তোমার সেই পজিশনের উত্তর দিকে গিয়ে আবার পজিশন দিতে হবে। তখন আপনার একদম ভরা নদীর ওই পারে পাকিস্তান আর্মির ওই ভোমরা বান্ধের উপরে, আর আমরা নদীর এই পারে। আমাদের বললো ওই জায়গা তোমাদের করতে হবে, আবার দখল করতে হবে, আমরা তোমাদের ফায়ার কাভার দেবো। তো এই কথা বলার পরে আমি আমার দলবল নিয়ে আবার ওইখানে গেলাম। কিন্তু আপনার ওইখানে যেতে হলে তো আপনার নদী পাড়ি দিতে হবে এবং নদী পাড়ি দিয়ে ওই পারে গিয়ে ট্রেঞ্চ করে রাতের মধ্যে পজিশন দিতে হবে। দিস ওয়াজ আওয়ার টাস্ক। তো আমি তো আপনার কমান্ডার, আমার তো সবার আগে যেতে হবে। তো আমি সব লোকজন নিয়ে ওইখানে কাজ করা যখন শুরু করলাম, তখন আপনার এই কাজের মধ্যে আমার প্রায় 12 ঘন্টা 13 ঘন্টা পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছে যাতে কেউ নড়তে না পারে। আর এই সময় ইন্ডিয়ান আর্মির কয়েকটা আপনার আর্টিলারি ওদের উপরে ফেলা হয়েছে, কিন্তু একটা আর্টিলারি শেল আমাদের প্রায় মাথার উপরে পড়ে যাচ্ছে, একটুখানি দূরে গিয়ে পড়ছে সামনে, আমাদের কেউ হতাহত হয়নি। কিন্তু ওই দিন আমাদের ওই যে সুবেদার জব্বার যার কথা বলেছিলাম, এই লোকটা সেদিন মারা যায়। কাকডাঙ্গা বলে একটা বিওপি ছিল আমাদের এই কলারোয়া থানাতে। কাকডাঙ্গা বিওপি তখন পাকিস্তানিদের দখলে। তো আমাদের তখন বাইদেন মেজর মঞ্জুর ওয়াজ আওয়ার সেক্টর কমান্ডার। তো ওনার উপর একটা বিশাল চাপ ইন্ডিয়ান আর্মি যে তুমি জায়গা দখল করো, তুমি এরকমভাবে বসে থাকলে হবে না। উনি তখন আমাদেরকে বললেন যে এই কাকডাঙ্গা বিওপিতে অপারেশন করতে হবে। তো কাকডাঙ্গা বিওপির অপারেশন করতে গিয়ে আমাদের পজিশনটা এরকম হলো যে আপনার এই ধরেন সীমান্তর এই পারে কাকডাঙ্গা বিওপি, এইখানে একটা উঁচু এন্ট্রেন্স পজিশন আছে। এই জায়গাটার নাম হলো বেলেডাঙ্গা, বালিয়াডাঙ্গা বলে। সেখানে একটা বিশাল একটা পুকুর আছে, অনেক উঁচু পার, আর বিশাল বিশাল তেঁতুল গাছ আছে। ওইখানে আমাদের পজিশন নিতে হবে। আর এইখানে আপনার পাকিস্তান আর্মির ফুল কন্টিনজেন্ট। ওই জায়গাটার নাম হঠাৎগঞ্জ। তো এই হঠাৎগঞ্জ থেকে আমাদের এখান থেকে যখন অ্যাটাক হবে, এরা যখন রিইনফোর্সমেন্ট পাঠাতে না পারে, সেই জন্য আমাদের ওখানে কাট অফ পার্টি হিসাবে কাজ করতে হবে। এই অপারেশনটা শুরু হয়েছিল আপনার মনে করেন সেপ্টেম্বর মাসের 11-12 তারিখ থেকে। এবং প্রথমে ওইখানে আমাদের আরেক সাব সেক্টর কমান্ডার ছিল লেফটেন্যান্ট শফিকুল্লাহ। 16 তারিখে আপনার এক্সচেঞ্জ অফ ফায়ারের সময় স্প্লিন্টারের আঘাত লাগে ক্যাপ্টেন শফিকুল্লাহ, তখন লেফটেন্যান্ট, ওনার ঘাড়ে স্প্লিন্টারের আঘাত লাগলে হি গট ইনজিওর্ড এবং তাকে ইভ্যাকুয়েশন করতে হবে। কিন্তু ইভ্যাকুয়েশনের আগে একজন রিপ্লেসমেন্ট দরকার। তখন মঞ্জুর সাহেব আমাকে ডেকে এনেছেন ভোমরা থেকে, তোমার ওইখানে যেতে হবে। তো আমি আসছি। তো আমি আসার পরে শফিকুল্লাহ চলে যাওয়ার পরে ওইখানে আমরা পজিশন নিয়ে থাকলাম এবং আমাদের সঙ্গে ওয়্যারলেসে ইন্ডিয়ান সাইডের সঙ্গে যোগাযোগ। আর আমাদেরকে বলে ওদের পজিশন বলো, আমরা বলি, ওরা আপনার আর্টিলারি ফায়ার করে ওদের মাথার উপরে পড়ে। এরকমভাবে ধরেন এই 17, 18, 19 3 দিন চললো। আর ওই যে আপনার কাকডাঙ্গা বিওপি যে অ্যাটাক করে আমরা ওদেরকে যে পাঠিয়েছিলাম, ওইরা কাট অফ পার্টি হিসাবে, কাকডাঙ্গা বিওপির অ্যাটাক ঠিকই হয়েছিল, কিন্তু ওদের এক্সট্রিকেট করতে পারে নাই। মানে আমাদের যে পজিশন দখল করার কথা ছিল,
পজিশনটা দখল করতে পারেনি। ফলে ওরা ওদের জায়গায়, মাঝখান থেকে আমরা আটকা, পেছনে পাকিস্তানের প্রায় 800-900 সৈন্য। তা আমাদের যে অবস্থানটা ওইখানে আছে ওটা তারা ঠিক বুঝতে পারে নাই। তারপরে এই কয়দিন অবজার্ভ করছে, অবজার্ভ করার পরে তারা 2-3টা লোককে পাঠিয়েছে। পাঠাইলে আমি ওই আপনার ওইখানে পজিশন নিয়ে যখন কাছে আসছে তখন গুলি করছি। তো গুলি করলে আপনার ওদের মধ্যে একটা বা দুটো পড়েছে আর একটা পালিয়ে গেছে, কিন্তু আমাদের পজিশনটা ওরা টের পেয়ে গেছে। বুঝে গেছে যে এই জায়গা এইখানে থেকে আমরা আছে। আছি। এই পজিশন পাওয়ার পরে ওই কাকডাকা বিওপির লোক, হঠাৎগঞ্জের সমস্ত লোকজন একত্রে এসে ইয়ালি করে রাত মানে সকাল 10টার সময় আমাদের উপরে আক্রমণ করছে। একদম মানে একদম। হাতাহাতি লড়াইয়ের মতো। হাতাহাতি। আমাদের একটা সুবিধা ছিল যে পেছন দিকের বিলটা, বলছি যদি রিট্রিট করতে সবাই পানিতে গিয়ে পড়বে, পানির ভিতরে এসে পানিতে নামবে না। এই ভরসায় আমি আমার সমস্ত লোকজন যারা ছিল তাদের ভিতরে, এর মধ্যে যে আপনার যে হাতাহাতি হয়েছে তাতে আমার 50টা সব মিলিয়ে লোক ছিল, প্রায় 25-30টা লোক মারা গেছে। তো আমি কিছুক্ষণ পরে দেখি যে আমি একা, আর চারিদিক থেকে আপনার গুলি আসতেছে। তো ওই আপনার পাড়ে বসে পাকিস্তান আর্মি খুব গুলি করতেছে। আমি তো পানির মধ্যে দিয়ে ডুবাইতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেতে এক সময় আমার এইখানে একটা গুলি লাগে। তো গুলি লাগলে আমার হাতে যে হাতিয়ারটা ছিল তখন ওইটা আমি ফেলে দিয়ে তারপরে ওই পানির মধ্যে দিয়ে ক্রল করতে করতে আপনার পাড়ে গিয়ে উঠেছি। উঠতেই আমি শুনি একটা মেয়ে লোক কথা বলতেছে। তখন আমি বুঝছি এখানে আমি সেফ, কারণ এইখানে যদি পাকিস্তান আর্মি আসতো তাহলে তো মেয়ে লোক থাকতো না। তো আমি ওইখানে ক্রল করে গিয়ে আমি বলছি যে মা আমি আহত, মুক্তি বাহিনী, এই কথা বলে আমি সেন্সলেস হয়ে গেছি। তারপরে আপনার আমার যখন সেন্স ফিরে আসছে তখন সেখান থেকে আমাকে নিয়ে যায় আপনার কৃষ্ণনগর হসপিটালে। এর মধ্যে আপনার পাকিস্তান রেডিও অ্যানাউন্স করে দেয় যে ওই সাতক্ষীরামে ক্যাপ্টেন মাহবুব হালাক হয়ে গিয়া। এই খবর আবার রেডিওতে আমাদের ওই কলকাতার সবাই পেয়েছে, পেয়ে তারা সবাই আপনার একদিন 2 দিন অনেক কান্নাকাটি করে তারপরে ওখানে আমার অনেক বন্ধু বান্ধব ছিল, তো তারা মিলাদ করে ফেলছে। কিন্তু পরে কেমনে কেমনে আমার খবর পাইছে, সামাদ ভাই আছে না, উনি আমাকে হসপিটালে এসেছিলেন দেখতে। 16ই অক্টোবরে ওখান থেকে রিলিজ দিয়ে আমাকে বলল কল্যাণী যেতে। কল্যাণী তখন আমাদের সেক্টর হেডকোয়ার্টার, রিয়ার সেক্টর হেডকোয়ার্টার। সেইখানে যাওয়ার পরে আপনার ও বলল তুমি কদিন রেস্ট নাও। তারপরে আমি বললাম যে রেস্ট তো আমার দরকার নেই, আমি আবার ট্রুপসের কাছে যাইতে চাই। তাই কেম ব্যাক টু ভোমরা এগেন। ভোমরা এসে আপনার এই ঘটনার পরে আবার ওই একই রুটিন, ওই ইটিন্ডা থেকে আপনার এর মধ্যে তো আমাদের লোকজন এসে ভোমরা বাঁধ দখল করছে। তো ভোমরা বাঁধ আমরা যখন দখল করছি তখন কিন্তু এই কাকডাঙ্গার যুদ্ধ, তারপরে আপনার এই বেলেডাঙ্গার যুদ্ধ, এই সমস্ত ঘটনার পরে পাকিস্তান আর্মি কিন্তু অলরেডি রিট্রিট হয়ে গেছে। আমরা আপনার 8ই নভেম্বর 8ই ডিসেম্বর কিন্তু আমরা সাতক্ষীরা মুক্ত করি। সেই দিন আমরা যে পরিমাণ হাতিয়ার এবং গোলাবারুদ পেয়েছিলাম, আমরা সবাই বলা বলি করছি এগুলো যদি আমাদের সঙ্গে থাকতো তাইলে আমরা 100 বছরের জায়গা থাকতাম। 8ই ডিসেম্বরের আগে ওই যে আপনার ইন্ডিয়ান ব্যাটালিয়ন যারা ছিল, ইন্ডিয়ান আর্মি অ্যাডভান্স করা শুরু করলো, আমরাও সঙ্গে গেলাম। ওই দিক থেকে আপনার এই যারা ছিল এই পাকিস্তান আর্মি, তারা কিন্তু অ্যাডভান্স করার পরে দে ডিড নট গিভ এনি অপোজিশন। তারা কিন্তু রিট্রিট করে খুলনা চলে গেছে। তো খুলনা চলে গেলে আমি থেকে খুলনা চলে গেছে। হ্যাঁ, আমি 9 তারিখে মনিরামপুরে গিয়ে আমাদের ক্যাম্প করি। আচ্ছা। এবং মনিরামপুরে যাওয়ার পথে আমাদের গাড়ি ঘোড়া সব কিন্তু আমরা নৌকায় করে পার করেছি, কোনো ফেরি টেরি ছিল না। তারপরে মনিরামপুর স্কুলে আমরা 16ই ডিসেম্বর পর্যন্ত ওখানেই ছিলাম। আমি ছিলাম 28শে ডিসেম্বর পর্যন্ত। আচ্ছা। এবং 28শে ডিসেম্বরে ওইখান থেকে একটা জেনারেল অর্ডার হলো যে আপনারা যে যার প্রফেশনে ইচ্ছা করলে চলে যেতে পারেন। 29 তারিখে ওইখান থেকে বের হয়ে পড়ি ঢাকার উদ্দেশ্যে। তৌফিকের সঙ্গে দেখা হলো, বল চল আমরা ঢাকা যাই। তো আমরা দুজনে একত্রেই আবার ঢাকায় ফিরে আসছি। আমরা ঢাকায় ফিরে আসি জানুয়ারি মাসের 2 তারিখে। নুরুল কাদের খান সাহেব তখন অলরেডি জয়েন করেছেন
এস্টাবলিশমেন্ট সেক্রেটারি। আমি আসার পরে উনি আমাকে একটা পোস্টিং দিলেন, ডেপুটি সেক্রেটারি ডিফেন্স। সেখানে 3 মাস থাকলাম। ওই সময় আপনার এই যে মুক্তি বাহিনীর যে সার্টিফিকেট, এটা নিয়ে বিশাল কন্ট্রোভার্সি। সাইন করছে মিস্টার তসলিম উদ্দিন, হোম সেক্রেটারি। মুক্তিযোদ্ধারা বলে উনি তো রাজাকার অর্গানাইজ করছে, ওদের কাছ থেকে নেওয়া যাবে না। পরে হ্যাঁ, আতাউল আমি গনি আমি ওসমানী এরকম সাইন অনেক করলো। সার্টিফিকেট পেয়েছি পরে। হ্যাঁ, পরে তসলিম আতাউল উদ্দিন। গনি ওসমানী সাইন করলো। আতাউল গনি ওসমানী সাইন করার পরে আমার কাছে 1.5 লক্ষ সার্টিফিকেট দেওয়া হয়েছে। আই ওয়াজ গিভেন দি চার্জ টু ডিস্ট্রিবিউট। তো ওগুলো ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পরে 3 মাস পরে আমাকে ডেপুটি সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম করলো। মিনিস্ট্রি অফ হোম করার 3 মাস পরে আমাকে হোম মিনিস্টার প্রাইভেট সেক্রেটারি করলো। তো প্রাইভেট সেক্রেটারি যখন দায়িত্ব, তখন 28শে ফেব্রুয়ারি, তার আগের দিন 27শে ফেব্রুয়ারি, হোম মিনিস্টার আমাকে বললে বঙ্গবন্ধু তোমারে ডাকছে। আমি বললাম কেন? আরে তোমার মনে হয় নিয়ে যাইব এখান থেকে, এসপি বানাইব। আমি খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বঙ্গবন্ধুর সঙ্গে গিয়ে দেখা করলাম। তো বঙ্গবন্ধু বলল যে তুই ঢাকার এসপি হবি। আমি বললাম আমি তো ভালোই আছি, শুধু শুধু আমাকে এনতে সরাইবেন কেন? না, তোরে দরকার। আমি তাকে বললাম যে ঠিক আছে আমি হব, কিন্তু আমার 2-3টা কথা আছে। তো বলছে কি কথা? আমি 2-1 জন লোকের নাম নিয়ে বললাম যে এরা যেন আমার কাজে বাধা টাধা না দেয়। বল যে আজকে গিয়ে তুই জয়েন কর। তা আমি ওইখান থেকে সোজা এসপির অফিস চলে আসছি। এসে ওই বিকালে এসপি ছিল না, পরদিন সকালবেলা 28 তারিখ সকাল 10টার সময় গেছি। আই টুক ওভার এজ এসপি ঢাকা। এই এসপি থাকাকালীন আপনাকে তো বেশ কিছু প্রিয় অপ্রিয় কাজও করতে হয়েছে। অনেক অপ্রিয় কাজ করতে হয়েছে। যে বঙ্গবন্ধু যে অনেকে বলতো যে হি ওয়াজ নট এ গুড অ্যাডমিনিস্ট্রেটর, আমি প্রমাণ দেব যে হি ওয়াজ দি বেস্ট অ্যাডমিনিস্ট্রেটর। কারণ বলি, আমার একটা প্রমাণের ভিত্তিতে উনি একজন মন্ত্রীর চাকরি খাইছে 1 দিনের নোটিশে। আমার কথায় বিশ্বাস করে উনি আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকে বলছে যে ওনার সঙ্গে লাগবে না, আমি তোমাদের কোনো সাহায্য করব না। 29 মাস ওনার সঙ্গে আমি ঢাকার এসপি ছিলাম, 23শে জুলাই 1975 সাল পর্যন্ত। তারপরে উনি আমাকে বাকশাল সিস্টেমে, আমাকে ঢাকা ডিস্ট্রিক্টের গভর্নর সিস্টেমে আমাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। ওই যে 15 দিন বা 3 সপ্তাহ আই ওয়াজ আন্ডার ট্রেনিং। গভর্নর হাউসে তখন গভর্নরদের ট্রেনিং হতো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ট্রেনিং হতো বাকশালে সুইচ ওভার করার জন্য। এবং 16ই আগস্ট আমাদের টেক ওভার করার কথা ছিল। এই সময় আমি তাকে দেখেছি অত্যন্ত ক্লোজ কোয়ার্টারে। আমার অনেক বিশাল সৌভাগ্য ছিল, আমি যে কোনো সময় তার কাছে যেতে পারতাম, আমার কথা বলার কোনো অসুবিধা ছিল না, এবং আমি তার কাছ থেকে অনেক কঠিন কঠিন সিদ্ধান্তও নিতে পারতাম। কিন্তু উনি আমাকে এই 29 মাসে একদিনও ফোন করে বলে নাই অমুককে ধর অমুককে ছাড়। 15ই আগস্টে তো সবকিছু পাল্টে গেল। হ্যাঁ, তারপরে আপনি কোথায় ছিলেন? 15ই আগস্টে পাল্টে যাওয়ার পরে 15ই আগস্টে রাত্রেই আমাকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে আপনার ক্যান্টনমেন্টে বন্দি করে। 9 তারিখে, সেপ্টেম্বর মাসের 9 তারিখে আমাকে পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে যায়। পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে আইজি সাহেব আমাকে সরাসরি জেলে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার সময় উনি বলেন যে তুমি যদি বাইরে থাকো তাইলে ওরা মেরে ফেলবে তোমারে। কতদিন থাকতে হয়েছে? এই আপনার 2 বছর পুরো। 2 বছরের মাথায় রিটের যখন রায় হলো তখন আমি বের হলাম। বের হওয়ার পরে আমি 2 বছর আমার চাকরি ফেরত পাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু পাই নাই। যখন শিওর হয়ে গেলাম যে চাকরি দেবে না, তখন আমি আমার এক বন্ধুর সঙ্গে ব্যবসা শুরু করি। তার মানে তখন একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে গেছে। কঠিন অবস্থা মানে আমার সময়টা আমি বলবো, হ্যাঁ, জেলের মধ্যে দুঃখ কষ্টের মধ্যে ছিলাম। জেলে আমাকে অনেক অত্যাচার করেছে। আই ওয়াজ বিটেন টু অলমোস্ট ডেথ। এর আগে যে 75 সালের যে ঘটনা, যেটা আমি বিভিন্ন সময় আপনাদের বলেছি, জেল ভেতরে যে হত্যাকাণ্ড, এটাও বলতে গেলে আমার চোখের সামনে। এবং ওনাদের মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর কাতরতা, পানির জন্য চিৎকার, গুলি লাগছে, গুলি কেন করতেছে, এইরকম আপনার কথোপকথন সব আমি শুনেছি। পাশেই ছিলেন, পাশে? হ্যাঁ, পাশে ওনারা যে জেলে ছিলেন সেখানে একটা বড় জেলখানা, 3টা ঘর ছিল।
তিনটা ঘরের প্রথম ঘরটা ছিলেন তাজউদ্দিন সাহেব, নজরুল ইসলাম সাহেব, মতিউর রহমান সাহেব, আপনাদের সাভারের আনোয়ার জং, ওর ছেলে তো এখন এমপি, মুরাদ জংয়ের বাবা। মুরাদ জং, এরকম 9 জন ছিল। আর তারপরের ঘরটাতে ছিলেন আপনার এই কামরুজ্জামান সাহেব সহ আরও 8-9 জন। আমি যেই ঘরটাতে ছিলাম সেই ঘরটার সামনেই ওই 1 নম্বর ঘর, সামনে মানে আমাদের পেছন, ওনাদের সামনে, মাঝখানে একটা রাস্তা 8-10 ফিট হবে। তো এই আপনার ব্যবধান ওনাদের আর আমার মধ্যে, সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে। যখন আপনার রাত 3টার সময় পাগলা ঘন্টা দেওয়া শুরু করলো, তখন তো আমরা সবাই জেগে উঠলাম ভয়ের চোটে যে কি হচ্ছে না হচ্ছে। এর মধ্যে একটা ঘটনা ঘটেছিল, আগের দিন সন্ধ্যার সময় ডালিম এসেছিল ওই জেলখানা দেখতে। আসলে এই কেম টু প্ল্যানিং তো তারাই করছে, কিভাবে কি করবে এটা দেখার জন্য আসছে। আপনার জেলার ছিল আমিনুর রহমান, জেলার এবং আরও কয়েকজন 8-10 জন মিয়া সাহেব সহ আপনার ওই সেল খুলতে আসছে। এবং ওইখানে আমিনুল ইসলাম এসে ওনাদেরকে ওই 2 জনকে রেখে বাকি সবাইকে অন্য ঘরে নিয়ে গেলেন। ওনাদের 2 জনকে বসালেন, আর অন্য 2 ঘর থেকে কামরুজ্জামান সাহেবকে আর মনসুর আলী সাহেবকে এই প্রথম ঘরে নিয়ে এলেন। এই সব কিন্তু আমরা শুনতেছি। জেলার চলে যাওয়ার পরে ওই লোকগুলো ডবল মার্চ করে আসছে। তোরা প্রথমে এসে গুলি করে রিটার্ন যাওয়ার সময় একজন আরেকজনকে বলতেছে, এই হামিদ জলদি আয়, দেরি করিস না, এ বলে তারা আবার ডবল মার্চ করে চলে গেল। চলে যাওয়ার 1 মিনিটের মধ্যে পানি পানি বলে চিৎকার করতেছে মনসুর আলী সাহেবের গলা আমি চিনি। এর মধ্যে আপনার ওইখানে যারা পাহারা দিছিল তাদের মধ্যে একটা লোক ছিল, সে দৌড়ে ওইখানে চলে গেছে গেটের সামনে, গিয়া সে খবর দিছে যে লোক মারা যায় না। ওরা আবার আপনার ডলবার করে এসে একদম সবাইকে ব্যানের দিয়ে গুতা মারছে। আর ওনাদের যে রক্ত, পরদিন সকালবেলা আই ওয়াজ দি ফার্স্ট ম্যান টু গো আউট। ঘরের দিকে যে যে অবস্থাতে কান্নাকাটি, পাশে যখন গেলাম সবাই কান্নাকাটি করতেছে। মায়া আমাকে জিজ্ঞেস করলো, আমু ভাই জিজ্ঞেস করলো কী অবস্থা, আমি বললাম এই অবস্থা, রক্তে সমস্ত জায়গা ভিজা। তখন তো সরিয়ে ফেলেছে। হ্যাঁ, না সরে নেই, পড়ে আছে, কখনো সরে নেই, সরছে তো পরের দিন। এই যে ঘটনা আপনার, আমার তো সব চোখের সামনে। আমরা আবার ফিরে যাই আপনার ওই, আপনি তো চাকরি করে ব্যবসায় ঢুকলেন, তো তারপর থেকে ব্যবসায়ী করেছেন। ব্যবসা মানে আপনার ব্যবসা, রাজনীতি সব মিলিয়ে আর কি। আপনি তো এর পরের ঘটনাগুলো আমরা মোটামুটি জানি যে আমরা আপনি সবাই জানি, ব্যবসা করেছেন, আপনি রাজনীতিতে গেছেন, আপনি সেক্টর কমান্ডার্স ফোরাম নিয়ে আপনি কাজ করেছেন, মুক্তিযুদ্ধের এই চেতনাকে সারা বাংলাদেশে ছড়িয়ে যাওয়ার জন্য সেটার জন্য যতখানি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরে 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 আপনারা সাংগঠনিক কাজকর্ম করেছেন, সেটা আমরা তারপরে বঙ্গবন্ধু পরিষদ করেছি, এখনো করছি, সেটা তো ডক্টর মালিকের সঙ্গে মিলেমিশে করতেছি। আপনার সংসার জীবন শুরু হলো কবে? আমার সংসার জীবন শুরু হলো 1980 সালের 30শে ডিসেম্বর। আপনার স্ত্রীর নাম? আমার স্ত্রীর নাম নূপুর আহমদ। কিভাবে দেখা হয়েছিল? মানে দেখা না, এ হলো আমার মামাতো বোন। ও আচ্ছা, মানে ইনফ্যাক্ট আমি জেল থেকে যখন বের হই 2 বছর পরে, তখন আমি প্রথমে, আমাকে সবাই বলছে যে তুমি সাবধানে থাকবা, তা আমাকে আমার মামাদের বাড়িতে নিয়ে গেছে, ওইখান থেকেই দেখাশোনা ইত্যাদি। তারপরে একসঙ্গে সময় কেটেছে। পরে এক সময় আমার মা আমার মামাকে বলছে যে তোমার মেয়েটাকে আমার দাও, মানে ওইভাবেই সামাজিকভাবেই মানে আমাদের মধ্যে মানে ওরকমভাবে না হলেও মানে কথাবার্তা, মন দেয়া নেয়া, এটা হয়েছে কিছু। আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়া আছে, আমরা কখনো জনসমক্ষে ঝগড়া করি না, এটা আমাদের প্রথম প্রতিজ্ঞা ছিল। যা করবো নিজেদের মধ্যে, যা করবো নিজেদের মধ্যে ঘরের। উনি কি কিছু করেন ব্যক্তিগত? হ্যাঁ, উনি এখন আমার ব্যবসা দেখাশোনা করেন। আচ্ছা, কারণ আমি তো এখন রিটায়ারমেন্টের কাছাকাছি চলে আসছে। সুবিধা হলো যে আমার ছেলেটা বড় হয়েছে। ছেলে মেয়ে কয়জন? 2 মেয়ে, একটা ছেলে। বড় মেয়ে পিএইচডি করতেছে, প্রায় শেষ, মনে হয় ডিসেম্বরে চলে আসবে। কোথায়? ও আপনার কানাডার মন্ট্রিয়ালে। আচ্ছা, কি নাম? তাহিয়া। আচ্ছা, আর তারপরে কি আরেক মেয়ে? তারপরে আরেকটা মেয়ে, সে আপনার সাইকোলজি পড়েছে। তো সাইকোলজি পড়ে বেশি ভালো লাগে না, তারপরে সে আপনার হোটেল ম্যানেজমেন্ট পড়েছে। আচ্ছা, হোটেল ম্যানেজমেন্ট পড়ার পরে ইন্টারেস্টিং, সে বাংলাদেশে চলে আসার পরে সে লেমেরিডিয়ানে একটা ভালো চাকরি করে। আর ছেলে হলো সবার ছোট, ও আপনার কানাডাতেই পড়াশোনা করছে, কানাডার আপনার এই টরন্টো ইউনিভার্সিটিতে।
সেখান থেকে ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সে পড়াশোনা করে মাস্টার্স করে নাই এখনও, আন্ডার গ্রাজুয়েশন শেষ করে আসছে, কিন্তু আমি ওকে MBA পড়াতে চাই। এখন ওখানেই MBA আছে। পড়াতে হলে আপনার এই মাঝখানে 2 বছর কাজ করতে হয়। আচ্ছা, তো সেই কাজটা আমি আমার সঙ্গে করাচ্ছি। আজ এখানে কাজ করছে কি? ওর নাম কি? ওর নাম হলো আর্নিব। আমরা আপনার কিছু পছন্দের মানুষ বা আপনাকে যারা খুব পছন্দ করেন তাদের কিছু মতামত বা কথা আমরা ধারণ করেছি, সেটা আমরা একটু দেখে নিই। 35 ইয়ার্স উইথ হিম, তার সাথে তারপর দেখছি যে একই রকম আমি 30 বছর আগে যেভাবে দেখেছি সেই মানুষগুলো এখনও ঠিক সেইভাবেই তাকে সেরকম চোখেই দেখে। তার যে যুদ্ধের কথা যখন আমরা শুনি তার কাছ থেকে, তখন মনে হয় যে যুদ্ধের সময় মানুষ কত কষ্টে, তার মতো আরও মুক্তিযুদ্ধ অনেকে সবাই করেছে, সেও করেছে। তো ওখান থেকে ফিরে আসা এটাও কিন্তু একটা আল্লাহর ইচ্ছা যে এরকম ফাইট করে যুদ্ধ করে এই পর্যন্ত এসছেন। তারপরে উপাধি পেয়েছেন বীর বিক্রম, এবং ওই হিসাবে আমরা একজন মুক্তিযোদ্ধা স্ত্রী হিসাবে মনে করি যে এটা আমার অনেক কিছু পাওয়ার। অনেক ব্যস্ত থাকে সব সময়, বাইরে বেশি থাকে বা মানুষের জন্য অনেক কিছু করতে হয়, বিধায় মানুষের সঙ্গে অনেকটা সময় দিতে হয়, এবং বাসায় সে চেষ্টা করে বাচ্চাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, তারপরে ফ্যামিলিকে নিয়ে কোথাও যেতে বা এটা করতে, এগুলোও সে পছন্দ করে। ও যে সম্মানটা পায়, আমি মনে করি মৃত্যুর আগে পর্যন্ত এইভাবে এইরকম সম্মান নিয়ে বেঁচে থাকতে পারলেই ওটা মনে করি আমি ওর জন্য কাম্য, এবং আমাদের জন্য এটা আমরা অনেক গর্বিত। My father has always been a pillar of strength for me. I've always seen him as my hero. I remember as a child when we used to go outside, say for example we go for Eid shopping, I always used to get irritated যে কিছুক্ষণ পরপরই কেউ এসে তার সাথে কথা বলছে, and I'd be like কেন, আমি এখন শপিং করতে এসেছি, আমি কারোর সাথে এখন কথা ইন্টারাকশন পছন্দ করছি না। But growing old, now that I've grown up, I understand exactly why that was, and that actually makes me feel very happy. The only thing I want to say is that, Dad, I really do love you. Thank you for always being there for me, and I can assure you that I'm always there for you. সে আমাদের সাথে অনেক জায়গায় যেত, সবসময় চেষ্টা করতো যেত, কিন্তু অনেক নানান রকম কাজের জন্য সে পারতো না। আর এটার জন্য গ্রোয়িং আপ এটা এমন কোনো এফেক্টও আমাদেরকে করে নাই, কারণ যে বাসায় এসে ওয়াজ অলওয়েজ দ্য সেম। হি ইজ আ ভেরি সাকসেসফুল ফ্রিডম ফাইটার, in general a very successful person, and because of that, the hardship that he's been through, je nation take free korche, and that's very inspiring for me. Amar jodi ekta asha thake tar jonno, ekta wish thake, then I would wish him to continue being successful and get even more success and inspire us as his children to try and reach his goals, his expectations. আপনি যে আজকে দুদিন ধরে আপনার যে কাহিনী যেটা শুনলাম, এর মধ্যে তো আসলে অনেক কথাই কিন্তু বলা হয়নি। আমি জানি যে আরও অনেক বিস্তারিত শোনা যেত, বলা যেত। এগুলো কি আপনি লেখার আমি ইনফ্যাক্ট এগুলো লেখার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করেছি। আমি মনে করি আগামী 2-1 মাসের মধ্যে আপনারা 2টো বই পাবেন আমার। আচ্ছা, খুব ভালো কথা। মুক্তিযুদ্ধের উপরে, বঙ্গবন্ধুর উপরে আমি একটা বই লিখব। মোটামুটি আমি কাঠামো তৈরি করে রেখেছি। মানে বঙ্গবন্ধুর সঙ্গে তো আপনার ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছে, এবং সেই এটা আমি অভিজ্ঞতাটাও অবশ্যই ওনার সঙ্গে আমার অনেক ঘটনা আছে। লেখেন, আমরা মনে হয় যে আপনি যে ইনশাআল্লাহ পরিকল্পনাটা করেছেন, পরিকল্পনা যেটা করেছেন সেটা নিশ্চয়ই যদি বইগুলো বই আকারে প্রকাশিত হয়, সেটা আমাদের দেশের জন্য, সমাজের জন্য এটার প্রয়োজন আছে। তো আজকে শেষ করি, আমাদের সময় শেষ হয়ে এসছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আমরা শেষ করি আজকে এখানে। ধন্যবাদ আপনাকে। শ্রোতা দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমাদের খুব কাছের মানুষ, বীর মুক্তিযোদ্ধা SP মাহবুব, বীর বিক্রম, তার সঙ্গে, যিনি জীবন বাজি রেখে দেশের জন্য লড়াই করেছেন, দেশকে মুক্ত করেছেন। দেশের জন্য তার এই বিরচিত ভূমিকার প্রতি আমাদের স্যালুট, এবং সেই সাথে দেশের সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা তার সুস্থ, সফল, দীর্ঘ কর্মময় জীবন কামনা করছি, এবং সেই সঙ্গে আপনাদের সবার মঙ্গল। ধন্যবাদ সবাইকে।